হায়, পৌষ না মরেই যায় এই হাসি দেখে। এক পুরুষের প্রেমে রোজ নিয়ম করে 3 বেলা হাবুডুবু খায় পৌষ। আজও বাদ গেল না। ভাবনায় ডুবে থাকা পৌষ কখন যে নিচে পৌঁছালো তা যেন খেয়ালই করেনি। বাড়ির সামনে থাকা ঘাট পাড়ে ওদের বর্তমান অবস্থান। পৌষ অবাক চোখে তাকিয়ে রইল যখন তৌসিফের শাহাদাত আঙুল তাক করা স্থানে তাকালো। এই ঘাটটা টাইলস করা, একদমই নিজস্ব, তবে পুরাতন। কিন্তু এখন দেখলেই মনে হয় হয়তো সৌন্দর্যের জন্যই করা। কিন্তু পৌষ শুনেছিল তৌসিফের বাপ দাদাদের আমলে করা এই ঘাট। বহু ঘটনা এই ঘাটকে ঘিরে। এই ঘাট পাড়ে আসার দরুন তৌসিফও কতটাই না বাজে ব্যবহার করেছিল ওর সাথে। ঘাটের সিঁড়িগুলোর সাইডে মরিচবাতি জ্বালানো, বেশ দেখাচ্ছে এটা। সাইডের ফাউন্টেনও কদাচিৎ ছাড়তে দেখেছে পৌষ। আজ তাও দেখলো ঠিক পারে একটা নৌকা বাঁধা। একদিন কচুরিপানা দিয়ে ভরা থাকলেও আজ কচুরিপানা নেই। তৌসিফ পরিষ্কার করিয়েছে। হাত ধরে ধরে পৌষকে সিঁড়ি দিয়ে নামালো তৌসিফ। নিজের হাত দিয়ে ওকে শক্ত করে ধরে বলল, সোজা নৌকায় পা রাখো, মাথার দিকে পা রেখো না, নৌকা তাহলে সরে যাবে। পৌষের হাসি পেল। ওকে কিনা শেখায় কিভাবে নৌকায় উঠতে হয়। পা ঝট করে নৌকায় উঠে উল্টো হাত বাড়ালো তৌসিফের জন্য। তৌসিফ হেসে ফেললো, তবে হাতটাও ধরলো। বৈঠা হাতে তুলে নৌকাটা আনলো অন্য কিনারায়। বড় কড়ই গাছটার সাথে নৌকাটা বেঁধে তৌসিফ আবার নৌকায় উঠলো। পৌষ তখন জামায় ভুলে সুন্দর প্রকৃতি দেখতে ব্যস্ত। তৌসিফ এগিয়ে এসে পাশ ঘেঁষে বসলো। ঠান্ডা এক বাতাস বইছে তখন। নৌকাটা এদিক ওদিক হেলে দুলে যাওয়াতে পানিতে অল্প অল্প শব্দ হচ্ছে। পৌষ উচ্ছ্বাস প্রকাশ করলো। এসব এসব অনেক সুন্দর, আমি কখনো ভাবিনি এভাবে দেখব। আপনাকে অনেক ধন্যবাদ। পৌষের দিকেই ফিরেছিল। পেছন দিক থেকে পৌষের পিঠ ঠেকলো তৌসিফের বুকে। শক্ত বুকটার উষ্ণতা টের পেয়ে লোভী মনটা আন্দোলিত হলো। মাথা এলিয়ে দিয়ে শরীর ছেড়ে দিল পৌষ। 2 হাতে তাকে আগলে নিল তৌসিফ। পা মেলে দিয়ে নিজের জায়গাটা আরো মজবুত করলো পৌষ। চোখ উল্টে তৌসিফকে দেখে নিল এক পলক। অতঃপর ক্ষীণ শব্দ করে জিজ্ঞেস করলো, কথা বলুন। কি বলবো? কিছু একটা। তোতা পাখির বুলির কাছে হার মানা এক প্রেমিক পুরুষ আমি। শুনতেই ভালো লাগছে, কথা থামিও না পৌষরাত, বলে যাও আর শুনি। পৌষের চোখ দুটো ভরে উঠল। এত মায়া মায়া কেন লোকটা? কেন তার পৌষকে এতটা প্রাধান্য দিতে হবে? আজ পর্যন্ত কেউ তো দেয়নি। কেউ ওকে কোনোদিন পরামর্শ করতে ডাকেনি। অথচ এই মানুষটা এত পরিপাটি হওয়ার সত্ত্বেও পৌষকে জিজ্ঞেস করে হাত ঘড়িটা পড়বে। এত ভালোবাসার যোগ্য তো পৌষ। পৌষ ছট করে উঠল, ঝাঁপিয়ে পড়লো তৌসিফের বুকে। কেঁদে ফেললো মেয়েটা। তৌসিফ ওর মাথায় হাত রাখলো। ভরসার জায়গা স্বরূপ যে সে আছে তা বোঝালো তাকে। পৌষ আর একটু শক্ত করে বুকে ঠাঁই নিল। নৌকাটা কাত হলো একটু। পৌষ নাক টেনে টেনে বলল, এত কেন ভালোবাসেন? তাহলে কি কম বাড়বো? মেরে না ফেলবো। আর কত, মরেই তো আছি তোমার মাঝে। চাঁদের প্রতিবিম্ব তখন স্পষ্ট পানির মাঝে। চাঁদের দিকে তাকিয়ে আবার উপহাস করে তৌসিফ। চাঁদ নিজেই যেন লজ্জা পেল এবারে। মেঘের আড়ালে লুকিয়ে নিল নিজ অস্তিত্ব। এহেন গহীন মুহূর্তে তৌসিফ গলায় এক ঢল প্রেম নিয়ে ডাকলো, পৌষরাত। ছোট্ট একটা ঢোক গিল তৌসিফ। এই প্রথম সে চাইবে কিছু। সংকোচই লাগছে যেন। তৌসিফ দোনা বোনা না করে সরল গলায় আবেদন করলো, আমাদের মাঝে এক টুকরো চাঁদ এলে কি খুব খারাপ হয়ে যাবে পৌষরাত? অবুঝ পৌষ জিজ্ঞেস করলো, মানে? আমি নিজের পরিবার বড় করতে চাই পৌষরাত, এই যেমন তুমি, আমি আর আমাদের অস্তিত্ব। পৌষ যেন পাথর বনে গেল। চোখ তুলে এক পলক তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। দুইজনই চুপচাপ, রানে কারো মুখে। মাঝে মধ্যে শুধু ভারী নিঃশ্বাস শোনা গেল, হয়তো মান্যতার অথবা অমান্যতার। অতি সাধারণ এক শয্যায় বসা সোহা। ওর কাছে মনে হচ্ছে দুনিয়াটা হয়তো বড্ড কঠিন হয়ে গেল। এই রুমে এসি নেই। মাথার উপর জিএফসির একটা ফ্যান ঘুরছে। ঘুরছে বললেও ভুল হবে। এই ফ্যান শুধু পাখাগুলোই গোল গোল করে ঘোরাচ্ছে, বাতাস আসছে না বললেই চলে। বাহিরে খুবই অল্প স্বল্প কথার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বিয়েতে মানুষ যে থাকবে না, এটাই তো স্বাভাবিক। সোহা অবশ্য বোকা বনে বসে আছে এখনো। মেহেদি নামক পুরুষকে এখনো চেনে না সে। মিনুর জন্য মনটা খারাপ হচ্ছে, রাগ হচ্ছে তৌসিফের ওপর। এক এলোমেলো অনুভূতি যার কোনো কিনারা নেই।
সাঁতার না জানা সোহা যেন মাঝ সমুদ্রে এসে পড়লো। পড়লো না, তাকে ফেলা হলো। তৌসিফ তালুকদার ফেললো তাকে, শুধুমাত্র তার স্বার্থে আঘাত লেগেছে বলে। সোহা জানে চাইলেই ভালো ঘরে ওকে বিয়ে দিতে পারত তৌসিফ, কিন্তু সেটা সে করেনি। সে ইচ্ছে করেই কোনো এক ফকিরের গলায় ঝোলালো তাকে, যে ফকির মাত্র 50,000 টাকা কাবিন করেছে, তাও কিনা আরো কম করতে চেয়েছিল। কারো পায়ের শব্দ কানে আসতেই সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরা মেহেদি ঢুকলো রুমে। বেশ চিন্তিত তার মুখখানা। এসেই ভদ্রভাবে সালাম জানালো সোহাকে। উত্তর করলো না সোহা, বা দেয়ার প্রয়োজন মনে করলো না সে। মেহেদি সংকোচ বোধ করলো, তবুও জিজ্ঞেস করলো। আপনি খেয়েছেন সোহা? খাবার নিয়ে আসছি। সোহা উত্তর করলো না। হতাশ মেহেদি বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে একটা প্লেট নিয়ে। ডিম ভাজার ঘ্রাণ আসছে। সোহারও ক্ষুধা লেগেছে, কিন্তু খাবে না সে। মেহেদিকে দেখেই বোঝা যাচ্ছে সে নিজেই ডিমটা ভেজে এনেছে। সোহার একদম সামনে প্লেট রেখে মেহেদি বলল, খেয়ে নিন সোহা, আপনার ক্ষুধা লেগেছে আমি জানি, সারাদিন খাননি। এতক্ষণে মুখ খুলল সোহা। গরম লাগছে আমার মেহেদি, আপনাদের বাসায় এসি নেই? মেহেদি যেন লজ্জা পেল, তাড়াতাড়ি উঠে আগে ফ্যানের পাওয়ার বাড়ালো। অতঃপর সোহাকে দেখে নিয়ে বলল, আগে ফ্রেশ হলে ভালো লাগতো আপনার। আপনাদের ওয়াশরুম তো দেখছি না। মেহেদি সংকোচ বোধ করলো, বলল, আসলে ওয়াশরুম দুটো, মা বাবা বৃদ্ধ, তাদের রুমে একটা, আরেকটা কমন ওয়াশরুম, ওটাই আমি ব্যবহার করি। সোহা যেন আকাশ থেকে ছিটকে পৃথিবীর বুকে পড়ল। কমন ওয়াশরুম, সেটা কিনা তার ব্যবহার করতে হবে? রাগে মুখটা যেন লাল হয়ে এলো ওর। ফুসতে ফুসতে বলল, বউ যদি ঠিকঠাক পালতেই না পারেন তাহলে বিয়ে কেন করলেন? মেহেদি অবাক চোখে তাকালো। এত সুন্দর মেয়ে, অথচ কণ্ঠ কতটা তীক্ষ্ণ। মেহেদি বেশ স্বাভাবিক গলায় বলল, ভাই তো জানতেন সোহা, আপনি এভাবে কথা বলছেন কেন? সোহা দমে গেল। সামনের জন্য দোষ নেই কোনো, তা তার জানা। মানুষটা থেকে তাকিয়ে বেশি উচ্চ বাক্য করা সম্ভব হচ্ছে না তার। কোনো মতে সোহা বলল, ড্রেস চেঞ্জ করব। ইয়েস শিওর। বলেই মেহেদি উঠে দাঁড়ালো। নিজেই সোহার এক সেট ড্রেস বের করে দিল। সোহার দিকে এগিয়ে দিয়ে বলল, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। মেহেদির পিছু পিছু পা বাড়ালো সোহা। অনাকাঙ্ক্ষিত এক জীবনে জড়িয়ে গেল ও মেহেদির সাথে। ছোটখাটো একটা ওয়াশরুম, হাই কমোডও নেই। অসহায় চোখে কোনো মতে শরীরে পানি ঢেলে গোসল সারলো। চোখ দিয়ে পানি গড়ালো তার। এর কারণ অবশ্য তার জানা নেই। কুর্তি সেটটা পরে বের হতেই দেখলো দরজায় মেহেদি দাঁড়িয়ে। অবাক হলো সোহা, এভাবে দাঁড়িয়ে থাকার দরকার ছিল না। সোহাকে রুমে খেতে দিয়ে বাইরে দিয়ে দরজা আটকে মেহেদি বেরিয়ে গেল। ফিরে এলো আধা ঘন্টা পর, হাতে একটা বালতি। ট্রাউজারটা হাঁটু পর্যন্ত গোটানো, টি শার্ট ভিজেছে কিছুটা। সোহাকে অবাক করে দিয়ে বারান্দায় সোহার কাপড়গুলো মেলে দিল মেহেদি। সোহা হা করে তাকিয়ে রইল। কাপড় তো সে সারা জীবন এভাবেই ফেলে আসে। বুয়া বুয়া আছে, তারা ধুয়ে দেয়। তবে আজ কি হলো? মেহেদির কি বুয়া নেই? মেহেদি কেন সব ধুয়ে দিল? শত হলেও সোহা একজন মেয়ে, তার লজ্জা লাগলো। জানলে হয়তো নিজেই ধুয়ে দিত, তবুও অন্তত বাসর রাতে স্বামীকে দিয়ে এইসব করাতো না। অহংকারী সোহা হঠাৎই যেন নরম হলো। মেহেদি হাসি মুখে এগিয়ে এলো। ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট বের করে পরনেরটা খুলে ওটা পরে নিল। ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল সোহা। কি যেন মনে হলো ওর। নিজেই খাটে রাখা সাদা ভেজা টি শার্টটা বারান্দায় মেলে দিয়ে এলো। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল মেহেদি। এত বড় লোক বাড়ির মেয়ে তার টি শার্ট মেলে দিয়ে এলো। সোহা ফিরতেই মেহেদি নরম স্বরে বলল, বসো। সোহা পা তুলে বিছানায় বসতেই মেহেদি ওর সম্মুখে বসলো। বেশ সরল গলায় বলল, আমি খুব ছোট এবং স্বাভাবিক একজন মানুষ সোহা, জানোই তো, শিক্ষকতা করি, স্যালারি হাইও না আবার লোও না। মা বাবা আর আমি, এই তো সংসার, তাদের খরচাপাতি আর বাকিটা সংসারে দিয়ে সুন্দর চলে যায় আমার। আমরা এক কথায় নিম্ন মধ্যবিত্ত না অথবা উচ্চ মধ্যবিত্ত না, মাঝে মধ্যে সংসারে টান পড়ে যখন বাড়তি খরচটা বেশি হয়। এই যে দেখো, মাসের শেষের দিকে বিয়েটা করলাম, বিরাট এক খরচ গেল, কিছু না করতেও এই পর্যন্ত লাখ টাকার কাছাকাছি ভাঙা হলো। সোহা অবাক, কি চাপা মারছে? লাখ টাকা কোথায় খরচ করলো? সোহাকে অবাক করে দিয়ে মেহেদি 50,000 টাকা ওর হাতে দিয়ে বলল,
তোমার মোহরানা এটা শোধ করে দিলাম। এই যে আমাকে দেখছো, আমার কাছে আর মাত্র 500 টাকা আছে। বাকি ঝাঁকি দিলেও আর পড়বে না। এটা দিয়ে আগামী 4 দিন চলে যাবে। স্যালারি পেতে 4 দিন বাকি আছে। সোহা অবাক হলো, মেহেদির দিকে তাকিয়ে হঠাৎই বলে উঠল, টাকাটা লাগবে না। গরিব হতে পারি, তাই বলে কি বউয়ের হক মারবো? লাগবে না আমার। আমার লাগবে না। এই না বললেন টাকা নেই? আছে তো টাকা, 500 টাকা আছে। ওটা টাকা? মেহেদি হাসলো, বলল, এই 500 টাকা তোমার স্বামী কোনো এককালে টানা 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 মাসের পর মাস সকালের নাস্তা না খেয়ে জমাতো। সোহার আচমকা খেয়াল হলো ওর শিকড় আসলে কোথায়। মেহেদির থেকেও নিচু তার পরিবার। সোহা কতকাল না খেয়ে সকালে থেকেছে, কই তাকে তো কেউ 500 টাকা দিত না। মায়ের কাছে কত ভাত চাইতো, মাও দিত না। বাবা তো ফিরেও তাকাতো না। কত ছলে বলেই না মা তৌসিফের বাবার গলায় ঝুলিয়ে দিল ওকে। অল্প পানির মাছের মতো সোহাও বেশি পানিতে এসে লাফাতে লাগলো, তৌসিফের সম্পত্তি ভোগ করতে লাগলো। আচমকাই সোহার হাতে স্পর্শ হওয়াতে ওর ধ্যান ভাঙলো। মেহেদি তাকিয়ে ওর পানে। সোহা তাকালো ওর চোখের দিকে। চোখের যে ব্যাখ্যা করার ক্ষমতা তা বোধহয় মুখেরও নেই। মেহেদির চোখ দুটো জল জল করছে। সর্বদা লোভে মরে থাকা সোহার আজ যেন নিজের খোলস ত্যাগ করলো। হঠাৎই ওর মন চাইলো শুধুমাত্র কারোর বউ হতে। এই যে সম্মুখে বসে মেহেদি, যাকে সোহা ঠিকভাবে চেনেও না, তাকে হঠাৎ করেই আপন মনে হলো তার। মেহেদি ধরার হাতটার উপর নিজের হাত রাখলো সোহা। চোখ দিয়ে গাঢ় চাহনি দিল। বিপরীতে মেহেদি আসলো। আশ্চর্য, এই ছেলে এইভাবে কেন হাসে? তার হাসি দেখে হঠাৎ করে সোহার মনে হলো তার জীবনে হয়তো কোনো পূর্ণ ছিল, তাই জন্য এই হাসি দেখার তৌফিক হলো তার। রাত পেরিয়ে সকাল হওয়ার ভাবখানা। আকাশের বুক চিরে সূর্য উঁকি দেবে দেবে এরকম ভাব। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। দিনে ঠান্ডা নেই, অথচ ভোরের দিকে প্রকৃতি এমন ভাব দেখায় যেন ডিসেম্বরের শীত এসেছে। খোলা খোলা পরিবেশে পাখির দল কিচিরমিচির করে যাচ্ছে একটানা। তালুকদার বাড়ি এখনো নীরবতায় ঘেরা। তৌসিফের বুকে গুটিসুটি দিয়ে ঘুমাচ্ছে পৌষ। রাতে 2:30টার দিকে আজকে ক্ষুধা লেগেছিল ওর, খেলো একটু। অতঃপর হঠাৎ পেট ব্যথায় কুঁকড়ে শুয়ে পড়লো। তৌসিফ এত উঠাতে চাইলো, কিন্তু লাভ হলো না। মেয়েটা কথা শুনলই না। অগত্যা তৌসিফ ওকে বুকে নিয়ে ঘুমালো। মান্থলি ডেটও তো নয়, তাহলে কেন পেট ব্যথা হলো তৌসিফ বুঝলো না। ডক্টর দেখাতে হবে এটা ভেবেই চোখ বুজেছিল সে। সূর্যটা যখন উদয় হলো তখন সকাল 8:22। আজ একটু দেরি করে উঠেছে সে। আলসেমি ছাড়তে ছাড়তে দুপুর হতেই খা রোদ উঠে যাবে, এটাই হচ্ছে এখন। তৌসিফের ঘুম হালকা হলো। চোখ খুলে আগে বুকে থাকা বউকে চুমো দিল। সে এখনো ঘুমে কাদা। ওকে বিছানায় রেখেই নিচে উঠে গেল। ফ্রেশ হয়ে একেবারে জিম স্যুট পরে আর একবার পৌষকে দেখে নিল। কাঁথার নিচে পৌষের পেটে হাত দিয়ে একটু হাত বুলিয়ে কপালে চুমো দিয়ে এসিটা অফ করে ফ্যান ছেড়ে রাখলো শুধু। ঠান্ডায় একদম গুটিয়ে আছে মেয়েটা। নিজের প্রোটিন শেক নিয়ে দরজা আটকে তৌসিফ বেরিয়ে গেল। তৌসিফ বাড়ি ফিরলো ঠিক 2 ঘন্টা পর। ভেবেছিল বউকে ঘুমন্তই পাবে, কিন্তু তা আর হয়নি। পৌষ রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। একপাশে মিনু দাঁড়িয়ে, তার মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছে। তৌসিফ সোজা রুমে ঢুকে গোসল সেরে আসলো। রান্নাঘরে ঢুকে হঠাৎই পেছন থেকে পৌষকে জড়িয়ে ধরা মাত্রই পৌষ একদিকে যেমন চমকালো, ঠিক তেমন ভাবেই চমকালো উপস্থিত বুয়ারা। মুখ চেপে তারা বেরিয়ে এলো। এদিকে পৌষ খেকিয়ে উঠল। জানটা গলায় চলে এসেছিল, লজ্জা লাগলো না আপনার? ছাড়ুন। তৌসিফ নিজের ভেজা চুলগুলো ছেড়ে দিল পৌষের মুখে। লঘু স্বরে বলল, গুড মর্নিং হানি। আপনার হাঁড়ি রুটি দিয়ে খান আপনি, কেমন লাগে? তারা সবাই হাসছিল। হাসুক লজ্জা লাগে তো। লাগুক। খাবেন, চলুন। পৌষকে অবাক করে দিয়ে এই প্রথম তৌসিফ হাতে হাতে পৌষকে সাহায্য করলো। টেবিলে খেতে বসে মিনুকে ডাকলো পৌষ, ওদের সাথে বসালো। মিনু মাথা নিচু করে খেতে খেতেই ডাকলো, মামা, তৌসিফ তাকাতেই মিনু বলল, আমি কি আপনার কাছে যাব না? তৌসিফ খাওয়ায় মন দিল, বলল, পরে দেখা যাবে। পৌষ
বুঝলো না তৌসিফ আসলে কি ভাবছে বা কি চাইছে। খেতে খেতে শুধু বলল, আজ আমাকে কি আপনি ড্রপ করবেন? না, আজ কাজ আছে। আর তুমি আজ বাসায় থাকো, তোমায় নিয়ে বেরোবো আমি। বিশাল বড় মলে তৌসিফের সাথে ঘুরঘুর করছে পোস্ট। এটা সেটা করতে করতে ভালোই শপিং করা হয়েছে তাদের। অবশেষে পৌষকে নিয়ে গোল্ডের শপে ঢোকে তৌসিফ। পৌষ বড় বড় চোখে এদিক ওদিক দেখছে। তৌসিফ নিজের এক হাতের মুঠোয় শক্ত করে পৌষের হাতটা ধরে আছে। মেয়েটা যে পরিমাণ ছটফট করে, না জানি কখন হাত ছাড়িয়ে কোথায় চলে যায়। গোল্ডের শপে ঢোকা মাত্রই ম্যানেজার নিজে বেরিয়ে এলো। তৌসিফ সহ পৌষকে বসতে দিয়ে স্যার স্যার ম্যাম ম্যাম করতে করতে ব্যাটা রীতিমতো মুখে ফেনা তুলে ফেলেছে। পৌষ অবাক হলো বটে। তৌসিফের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, এই লোক এত কেন লাফাচ্ছে? ব্যাটার মতলব ভালো না, চলুন বেরিয়ে যাই। তৌসিফ এক পলক তাকালো, শান্ত স্বরে বলল, একটু বসো। পৌষ এমন একটা চাহনি দিল, ম্যানেজার ভরকে গেল। বেচারা একটু বিব্রত হলো। ভুল কিছু হলো কিনা ভাবতে ভাবতেই পৌষ চিমটি কাটে তৌসিফের হাতে। তৌসিফ সহজভাবেই তাকালো। পৌষ চোরা দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলল, শুনুন, আপনি বড়লোক হতেই পারেন, তাই বলে এদিক ওদিক টাকা ঢালবেন? আমি দিব এসব অকাজ কুকাজ করতে আপনাকে? আমার জামাইয়ের কত কষ্টের টাকা। চলুন এখান থেকে। একটু বসো হানি, একটু কাজ আছে। গোল গোল চোখে তাকিয়ে পৌষ বলল, কাজ আছে? আমি ভাবলাম আপনি কিছু কেনাকাটা করবেন। পৌষ ফিস ফিস করে বলল, জানেন, যেসব দোকানে খাতির বেশি দেখায় সেসব দোকানে কালামাল থাকে। চলুন উঠুন। ভোলা ভালা জামাই আমার কিচ্ছু বোঝে না। কপাল কুচকে সবটা শুনল তৌসিফ। এই মুহূর্তে ওর পেট ফেটে হাসি পেল, তবে নিজের স্ট্যাটাস বজায় রাখতে তার সম্ভব হলো না করা। চোয়াল শক্ত করে এদিক ওদিক নাড়ালো তৌসিফ। কোনো মতে ধামাচাপা দিল উপচে পড়া হাসি। এক হাতে পৌষের গাল টানলো আড়ালে, বলল, তুমি একটা কিউট কিটি হানি। পৌষ ফুসলো, খেকিয়ে উঠল সে। কি বিলাই? আপনি আমাকে বিলাই বললেন? তৌসিফ অবাক হলো, কখন বলল সে বিলাই? মাথায় যেন রিকল হলো ওর। কিটি শব্দটা তার বউ মেনে নিতে পারেনি। তৌসিফ ওর আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলল, আদর করে ডাকলাম। বাই দ্য ওয়ে, ইউ আর মাই কিটি। ডিডন্ট ইউ সি মাই চেস্ট? দাঁত কিরমির করতে থাকা পৌষ দমালো নিজেকে। লজ্জায় গাল দুটো রসগোল্লা বা চমচপে রাখা ধারণ করলো বুঝি। হাত দিয়ে গাল দুটো ধরে শ্বাস টানলো পৌষ। মিনমিন করে বলল, পাখি বিলাই হানি সব ডাকা শেষ। কবে জানি কুত্তাই ডেকে বসেন আমাকে। আপনার কোনো ভরসা নেই। তৌসিফ চমকালো, বিমুড় হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। বউটার মুখ এত চলে, মন চাই ঠাটিয়ে একটা চুমু দিয়ে মুখটা বন্ধ করে দিতে, যা আপাতত করা সম্ভব হচ্ছে না। ম্যানেজার কফি হাতে ফিরে এলো। তৌসিফ অবশ্য নিল কফি, কিন্তু পৌষ সে প্রচন্ড মুড নিয়ে আছে। তৌসিফ তুলে দিল তো নিল, মনে মনে হাসে তৌসিফ। কপালে নিজ ইচ্ছায় জুটিয়েছে একটাও, একদম একের বউ, এর তুলনা হয় না। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, পিসটা আনা হয়েছে? মুহূর্তেই অতি সুন্দর একটা গোল্ডের অ্যাঙ্কেল পিস ওদের চোখের সামনে দেখানো হলো। পৌষ হা হয়ে গেল। এত সুন্দর পায়েল ও কখনো দেখেনি। চোখ দুটো যেন সোনালি আলোর ঝলকানিতে ভরে যাচ্ছে। তৌসিফ হাতে তুলে নিল সেটা, সোজা হাঁটু গেড়ে বসে পড়লো পৌষের পায়ের কাছে। থমকে থাকা পৌষ অবশ্য বুঝে উঠতে পারল না। যখনই বুঝলো ততক্ষণে পেমেন্ট দিল তৌসিফ। মুখটা হা হয়ে এলো পৌষের যখন শুনলো লাখ টাকার উপরের স্বর্ণ তার পায়ে। ঠায় বসে রইল পৌষ। মান ইজ্জতের কথা ভাবছে বলে চুপ আছে, না হলে এতক্ষণে তৌসিফকে কোলে তুলে পালাতো এখান থেকে। এত লাখ টাকা দিয়ে নাকি মানুষ পায়েল কিনে? মানুষ পৌষ কত সুন্দর 20 টাকা দিয়ে কেনে। ভার্সিটির সামনেই বসে, টানা মাস খানেক রং থাকে, শুধু পানি লাগালেই রংটা উঠে যায়। প্রতি মাসে নিত্য নতুন কালেকশন পরা যায়, কিন্তু এখন কিনা এই লাখ টাকা তার পায়ে নিয়ে ঘুরতে হবে। পৌষ পারলে এটা গলায় পড়বে, সবাইকে বলবে নতুন গলার সেট এটা। হ্যাঁ, এটাই করবে পৌষ। ভাবতে ভাবতেই ঠক ঠক করে কফি গিলে নিল। এতে ওর আত্মা শান্তি পেল না।
এত টাকার জিনিস কিনলো, খরচ তো করাবেই। পৌষ তাই তো বলল। কফিটা ভালো ছিল, আর একটু হবে? ম্যানেজার জি জি বলে ছুটলো। এদিকে তৌসিফ হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়ের মতলব বুঝতে ওর 1 সেকেন্ডও লাগেনি। এতদিনে যদি এই ছেলেটা না চিনলো তাহলে আর কিসের জামাই সে। তবে আর একটা কথা ভেবে চাপা হাসলো ও। কফি আসতেই এসির ভেতরে বসে রয়ে শুয়ে খেলো পৌষ। তৌসিফ পাশেই কারোর সাথে কথা সারছে, ফাঁকে ফাঁকে বউয়ের দিকে নজর দিচ্ছে। পৌষ টিস্যু চাইতেই ম্যানেজার বক্স সহ এগিয়ে দিল। একাধারে 4-5টা টেনে নিল পৌষ। মুখ হাত মুছে পুনরায় 4-5টা টানলো। তৌসিফের মন চাইলো একটু গড়াগড়ি দিয়ে হাসতে, যা কোনোভাবেই সম্ভব হলো না। কথা শেষ হতেই তৌসিফ বলল, কফি আরো খাবে নাকি চলবে? দিবে আরো? তুমি খাবে আরো? দিলে খাবো তো। এই রাতে পরে নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দিবে না। চলো, আর টাকা উসুল করতে হবে না। আপনি কিভাবে বলছেন? তৌসিফ বিদায় জানিয়ে হাঁটা দিল। পাশ থেকে তৌসিফ যে বলল, যেই খরচ তুমি উসুল করতে চাইলে, সেই দোকান তোমার নিজের বিয়ে করা আপন জামাইয়ের। সমস্যা নেই যদিও, টিস্যু আর কফি দিয়ে তো উসুল হলোই। ফাটা চোখে তাকিয়ে জোরে কি করে উঠলো পৌষ। ওর গলাটা এতটাই জোরে ছিল যে আশেপাশে থাকা 3-4 জন তাকালো ওর দিকে। তৌসিফ চোখ রাঙিয়ে তাকাতেই চুপসে গেল পৌষ। মিনমিন করে বলল, কি? টাকা দিলেন কেন তাহলে? কারণ এখন এর সমান ভাগ অন্যজন পায়। কে? তৌসিফ তালুকদারের বউ। পৌষের মনটা খারাপ হয়ে গেল। কেন জানি ওর মনে হলো তৌসিফ পৌষের নয় বরং তার পূর্বের বউয়ের কথা বলছে। তৌসিফ ভ্রুকুচকে বলল, তোতা পাখির মুখ বন্ধ কেন? পৌষ কথা বলল না। হাত ছাড়াতে চাইতেই তৌসিফ আরো শক্ত করে ধরে নিল। একটু সাইডে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় যাব। খাবে চলো। তার আগে বলো, হঠাৎ কি হলো? পৌষ পলক ঝাপটালো চোখের পানি লুকাতে। তৌসিফ এটা দেখেই যেন উত্তেজিত হয়ে যাচ্ছে। নিজের কাছে টেনে নিয়ে আদর করে জিজ্ঞেস করে, কি হয়েছে পৌষরাজ, হঠাৎ কি? আপনার প্রথম বউয়ের সাথে এখনো যোগাযোগ আছে আপনার? তৌসিফ ধরে রাখা পৌষকে ছাড়লো। বেশ স্বাভাবিকভাবে বলল, না, নেই। মিথ্যে কেন বললেন? ওহ কামন হানি, তুমিও জানো তোমাকে মিথ্যা বলার মতো অতটাও খারাপ দিন আমার আসেনি। তাহলে যে বললেন এটা আপনার বউয়ের। তৌসিফ এতক্ষণে ধরতে পারলো মূল ব্যাপার। পৌষের হাত ধরে হেসে দিয়ে বলল, চলো খাবে এখন, রাতে দেখাবো তোমাকে আমার বউকে। মল থেকে খেয়ে দিয়ে তৌসিফ গাড়ি বাড়ির দিকে না ঘুরিয়ে ঘোরালো অন্য পথে। পৌষ গাড়িতে বসে একটা আরবিয়ান রোল খাচ্ছে, মাঝে মধ্যে তৌসিফের মুখেও দিচ্ছে। তৌসিফ চুপচাপ খেতে খেতে ড্রাইভ করে যাচ্ছে। গাড়িটা থামলো একটা ব্রিজে, নীরব জায়গা। তৌসিফ বের হয়ে হাত বাড়িয়ে পৌষকেও বের করলো। মুখটা মুছে দিয়ে বলল, চলো এখানে কি? আসো। তৌসিফ ওকে নিজের বুকের মাঝে পুরে নিল পেছন থেকে। ব্রিজে বাতাস বইছে, অপর পাশে কাশ ফুল ফুটে আছে। চোখ বুজে শ্বাস নিল সে। আফসোস নিয়ে বলল, এবার কাশফুল দেখা হলো মাত্র, সব শেষ। ওই যে আছে তো, মন খারাপ? না তো। গিফট পেয়ে খুশি হলে না? হয়েছি কিন্তু। কিন্তু এসব ভালো লাগে না আমার, এসবের সুখ নেই। এই যে আমার পা থেকে নাক আপনি সোনায় হীরায় মুড়িয়ে রেখেছেন, আমার দম বন্ধ বন্ধ লাগে। এর থেকে কাচের চুড়ি ভালো লাগে, 20 টাকার পায়েল ভালো লাগে, এগুলোতে ভয় লাগে। ভয়? হারিয়ে যদি যাই? গেলে যাবে। তাও। তৌসিফ ওকে নিজের দিকে ঘোরালো। একগুচ্ছ কাশফুল এগিয়ে দিতেই পৌষের চোখে মুখে খুশি ফুটে উঠল। 2 হাতে ফুল নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, থ্যাংক ইউ, এতগুলো ভালোবাসা আপনাকে। আমার জামাই কত ভালো। ইস্ট আর ওয়েস্ট, আমার মামাতো ভাই ইজ বেস্ট। ও সরি, জামাই ইজ বেস্ট। তৌসিফ ওর মুখে এহেন খুশি দেখে অবাক হলো। একটু আগের দামি উপহারও ওর মুখে এই দুটি ছড়াতে পারেনি, যা এই দামহীন ফুল পারল। তৌসিফ ওকে জড়িয়ে ধরলো। অতি আদুরে গলায় বলল, সারা জীবন এমন থেকো পৌষরাত, আমার থেকে প্রচুর কথা বলো, ন্যাকামো করো, আমাকে যা খুশি বলবে। আমার ভালো লাগে, তোমার করা সব ভালো লাগে আমার। আমার চারপাশে এভাবে খুশিতে ভরিয়ে দিও পৌষরাত। তারাহীন আকাশ আজ চাঁদের দখলে। ভরাট হয়নি এখনো,
অথচ তার সৌন্দর্য যেন চুইয়ে চুইয়ে পড়ছে। ঠান্ডা বাতাসে শরীর মন দুলে ওঠে বারংবার। বাইরের সকল সৌন্দর্য যখন চোখ পাকিয়ে তাকিয়ে আছে, তখন তাদের দাপট কমাতে দরজা জানলা আটকে রেখেছে নবদম্পতি। রুদ্ধ আবদ্ধ রুমের মাঝে যখন গভীর প্রেম হয়, তখন বাইরে থাকা নিশাচর পাখিগুলো ভয়ঙ্কর সুর তুলে গান গায়। ঝিঝি পোকার দল যেন আমন্ত্রণ হানতে চায়, তাদের আলোয় আলোকিত করতে চায় অন্ধকার রুমটাকে, যাতে প্রেমে ডুবন্ত জোড়াটা প্রেম সুধা পান করছে। তাদের মিষ্টি মধুর ক্ষণে ফুটে ওঠে শালুক ফুল। লাজে যখন মরি মরি ভাব, তখনই বেলাচা ফুলটা তার কিশোরী বদন দেখতে ব্যস্ত। একান্ত মানুষটার কাছে যতই নিজেকে খুইয়ে দিতে চাও না কেন, তৃপ্তি তো শুধু তার গভীর থেকে গভীরতর প্রেমে। দরজা খুলে এদিক ওদিক উকি দিল মেহেদি। নিস্তব্ধ ড্রয়িং রুমে কেউ নেই। রুমে ঢুকে সোহার গায়ে হাত দিয়ে ডাকলো মেহেদি। সোহা, সোহা। সোহা একটু তাকিয়ে আবারও ঘুমাতে চাইলো, কিন্তু মেহেদি ওকে সেই সুযোগটা দিল না। হাতটা ধরে উঠালো সন্তর্পণে। সোহাকে তুলতে তুলতে বলল, ফজর হলেই সবাই ওঠা শুরু করবে সোহা, কাম ফার্স্ট। এমনি সময় কমন ওয়াশরুম ব্যবহার করতে চায় না সে। আজ এখানে অবস্থায় তা যেন অতি অস্থির লাগলো সোহার নিকট। মেহেদি ওকে সোজা নিয়ে ওয়াশরুমে রেখে দরজায় দাঁড়ালো। সময় কাটছে দ্রুত। মেহেদি বাইরে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে লাগলো। একদিকে সময় গড়াচ্ছে, অপরদিকে আজান হলেই মা বাবা উঠে যাবেন। কি এক অবস্থা হবে তখন। সোহা বের হতেই মেহেদি স্বস্তির শ্বাস নিল। সোহাকে রুমে রেখেই তাড়াতাড়ি নিজেও গোসল সারলো। কপালে ভালো বিদায়, মেহেদিরও গোসল শেষ আর আজানও হলো। রুমে গিয়ে দরজা লাগাতেই দেখলো এক কোনায় বসা সোহা, পরনে সাদা একটা কামিজ সেট। চুলে পেঁচিয়ে রাখা টাওয়াল দেখে মেহেদি বলল, চুল মুছে নাও সোহা, ঠান্ডা লাগবে তো। চোখ তুলে তাকায় সোহা। মেহেদির কথা মতো চুল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা, আপনি একটা নতুন ফ্ল্যাট নিতে পারবেন না মেহেদি? মেহেদির মনে হলো বিয়ের পরও একটা বায়না করলো, যেটা আপাতত মেটানো সম্ভব নয়। দুই পা এগিয়ে এসে বিছানায় বসলো মেহেদি। সোহার হাতটা ধরে নরম স্বরে বলল, এখন তো সম্ভব না সোহা, টাকায় পোষাবে না, এটার ভাড়াই তো অনেক। সোহা যেন ভাবলো কিছু, অতঃপর মুখ খুলে বলল, তাহলে এক কাজ করুন, আপনার মা বাবাকে এই রুমে শিফট করে দিন। মেহেদি সরাসরি নাকচ করে দিল। একটু গম্ভীর কণ্ঠে বলল, এটা কখনো ভাববে না সোহা, মা বাবা বৃদ্ধ মানুষ, তোমাকে তো একটু আগে বললাম আমি। সোহা দেখলো হঠাৎ করেই কেমন রাগী কণ্ঠে কথা বলছে মেহেদি। পুরুষ বুঝি এমনই হয়। সোহা আস্তে করে সাইড হয়ে শুয়ে পড়ে, চোখ বুজে কাঁথা টানে গায়ে। সম্পূর্ণ অপরিচিত এক লোকের সাথে ওর বিয়ে হলো। অতঃপর ছট করেই সোহা আবেগপ্রবণ হয়ে পড়ে আর নিজের শক্ত খোলস ত্যাগ করে চলে আসে বছর বছর আগের নরম সোহায়। নিজেকে সমর্পণ করে মেহেদির নিকট, যার ফলস্বরূপ দেখলো সোহা। মেহেদি তাকিয়ে রইল ওর দিকে, উঠে চলে গেল নামাজে। একবার অবশ্য সোহাকেও পড়তে বলে গেল, তবে সোহা শুনল না। মেহেদি ফিরে দেখলো যেমনকার সোহা তেমনই। মনে মনে অনুতপ্ত মেহেদি। লাইট না জ্বালিয়েই সোহার পেছনে গিয়ে শুয়ে পড়ে মেহেদি। সময় গড়ায়। আলগোছে সোহার কাঁথার ভিতরে ঢুকে শক্ত করে জড়িয়ে নেয় মেহেদি। আদর লাগিয়ে ডাকে তাকে। সোহা, উত্তর আসে না অবশ্য। মেহেদি ওর কপালে চুমু দিয়ে আস্তে আস্তে বলে, একটু সময় দাও, একটু মানিয়ে নাও। সোহা প্রতিক্রিয়া দেখালো না। ও জানে এটাই ওর জীবন। নিজের মায়ের মতো দ্বিতীয় বিবাহ করে কাউকে অন্ধকারে রাখবে না সোহা, কখনোই না। তাই তো মেহেদির ডাকে সাড়া দিয়েছিল সে, যা এখনো মেহেদির বুকে মাথা রেখে দিয়ে যাচ্ছে। আগাছাদের আজন্মকাল আগাছায় থাকা উচিত। সোহা মিথ্যার পিছনে ছুটেছিল, তাই তো হাতের মুঠো আজ খালি তার। যা আদেও কখনো মেহেদি ভরতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই পর্যন্ত 3 বার বমি করলো পৌষ। তৌসিফ ব্যস্ত, পাগল পাগল হয়ে গেল। শেষ দিকে যখন বমির মধ্যে লাল তরল দেখা গেল, তখন অতি রাগে সে যা নয় তাই বলে পৌষকে ধমকাতে লাগলো। এক একটা ধমক যেন ঘর কাঁপানো। সকাল মাত্র 7টা। বাইরের সমান তালে পাখিগুলো কিচিরমিচির করে চেঁচাচ্ছে। পৌষের হাত পা কাঁপছে সমানে। তৌসিফের এত রাগ দেখে রীতিমতো নিজেই অবাক হয়ে গেল। ভয়ে যেন সামনেও যেতে চাইছে না।
তৌসিফের চিৎকারে বুয়াগুলো সহ সবাই দরজার বাইরে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে হঠাৎ কিছু ভাঙার শব্দ আসতেই মিনু ভয় পেয়ে গেল। একবার ভাবলো হয়তো পৌষকে মারছে। গত রাত থেকে মিনুর মানে পৌষক বিশেষ স্থান পেয়েছে। মিনু যখন ওর আপার জন্য কাঁদছিল তখনই মিনুকে আগলে নিয়ে পৌষ সময় দিল। এখন মিনুর মন কাঁদছে পৌষের জন্য। ওয়াশরুমের দরজা ধরেই দাঁড়িয়ে আছে পৌষ। ভেজা মুখটাতে চোখের পানি বোঝা যাচ্ছে না। তৌসিফ ওর বাহু টেনে ধরতেই স্বল্প স্বরে পৌষ বলে উঠল, ছাড়ুন আমাকে। তৌসিফ ওকে বিছানায় বসিয়ে রাগে হিস হিস করে বলল। একটা কথা বললে জানে মেরে ফেলবো। পৌষ কাঁপে অল্প। ওর দুর্বল শরীরটা আঁকড়ে ধরে তৌসিফকে। রাগে ফুপিয়ে ওঠে তৌসিফ, ধরে না পৌষকে। এই মেয়ে একটুও কথা শোনে না, যা মন চায় তাই খায়। ঔষধেরও কোনো ঠিক ঠিকানা নেই। শুধু শুধু তৌসিফ কেন পাগল হবে? পৌষ মৃদু স্বরে বলল, শুনুন কুট্টুসের আব্বু, আপনি আমাকে এত কেন বকছেন? কে কুট্টুস? আমাদের না বাবু। পিরিয়ড ঠিকঠাক আছে? শিওর? হুম। কথা তো শোনো না আমার। এই যে শুনছি। পৌষরাত। এত রাগের মধ্যেই পৌষের কথায় ভ্রু কুচকায় তৌসিফ। শীতল হয় বরফের মতো। জিজ্ঞেস করে, ডাকটা যেন ভিন্ন শোনালো। পৌষ মাথা তুলে তাকাতেই তৌসিফ বলল, কি টানাই একটা টেস্ট করবে? পৌষ অবাক স্বরে বলল, কোন দুঃখে? যদি হয়। কেন হবে? মানে কি কেন হবে? হতেই পারে। আচ্ছা, কোন সুযোগ? কোনো সুযোগ নেই। সুযোগ নেই মানে কি বলতে চাও? আমি পারি না? পৌষ হেসে ফেলল, বলল, হতাশ হবেন না। তবু একবার দেখি। তৌসিফ কাউকে কল দিল কি টানার জন্য। পৌষ গায়ে লিয়ে দিল, ওর শরীরটা খারাপ লাগছে। তখনই কল আসে তৌসিফের। তৌফিক কল করেছে। কথা বলতে বলতে বারান্দায় গেল তৌসিফ। এক দফা কথা কাটাকাটি হলো। রাগে যখন টবে লাথি দিয়ে ভেঙে ফেললো তখনই ছুটে এলো পৌষ। কিছু জিজ্ঞেস করার সাহসটুকু হলো না অবশ্য। ফাঁকা ঢোক গেল একটা। শুধু শুনতে পেল, ওই জানোয়ার তো আমাকে চিনে না। চা পাতি দিয়ে বটি বটি করবো ওকে। ভয়ঙ্কর সব কথা শুনে পৌষের গা গুলিয়ে উঠল। তখনই তৌসিফ আরো কিছু জঘন্য উচ্চারণ করতেই সেখানেই গল গল করে ঠেলে দিল পৌষ। তৌসিফ তখন ফোন কেটেছে। পৌষকে ধরতেই দুর্বল পৌষ বলতে লাগলো, হতাশ হবেন তো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কাকে খুন করবেন আপনি? এই, আপনি মানুষ মারেন? আমি গুলি দেখেছি আপনার কাছে, সত্যি বলুন আপনি কি করেন? তৌসিফ উত্তর দিল না। পৌষ ছটফট করে উঠল। শক্ত করে ওকে ধরে বুয়াকে ডাকলো তৌসিফ। এক ডাকে হুড়মুড় করে 3 জন বুয়া ঢুকলো ঘরে। তৌসিফ পাত্তা না দিয়ে বলল, রুম পরিষ্কার করো। পৌষ নিজেকে ছাড়িয়ে নিল। সরতে সরতে বলল, আমারটা আমি পরিষ্কার করব। তৌসিফ সরল দৃষ্টি ফেলে বলল, ওকে ফাইন। পৌষ নিজেই সবটা পরিষ্কার করলো। বুকে হাত বেঁধে দেখলো তৌসিফ। বুয়াদের চলে যেতে বললেই তারা চলে গেল। ছপাত করে শব্দ হতেই দৌড়ে ঢুকলো তৌসিফ। ততক্ষণে চিত হয়ে ফ্লোরে পড়েছে পৌষ। শীত শীত ভাব, তবে ঠান্ডা নেই। সকাল থেকে রাত কুয়াশায় চারপাশ ঘেরা, অথচ শীতের হদিশ নেই। এমন আবহাওয়ায় তৌসিফের হাত ধরে অগাধ বিচরণ করতে মন চাইল পৌষের। গাড়িতে বসে বাইরের আবহাওয়া দেখছে ও। এদিকে গাড়ি চলছে অতি দ্রুত গতিতে। পৌষের জ্বর উঠেছে হঠাৎ। তৌসিফের বুকে মাথা দিয়ে চুপচাপ বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত ও। সাথে শুনতে ব্যস্ত গম্ভীর মানুষটার ঘন ঘন ধুকপুক ধুকপুক শব্দ। চোখে মুখে বারবার আছড়ে পড়ছে তৌসিফের ফেলা গরম নিঃশ্বাস। লোকটা উদ্বিগ্ন হয়ে আছে। এই যে শরতের কি সুন্দর বাতাস বইছে, অথচ তৌসিফের সেদিকে খেয়াল নেই। আকাশটাকে দেখে মনে হচ্ছে সে যেন বহু কষ্টে রয়েছে, বহু কষ্টে কান্না চেপে রেখেছে। যে কোনো সময় তার বাঁধভাঙা অশ্রুতে প্লাবিত হবে ধরনীর বুক। আবহাওয়া আজ তৌসিফেরই পক্ষে। তৌসিফের চোখে মুখেও একইভাবে আধার ঘনিয়ে আছে। গাড়ির মধ্যে কাঁপতে থাকা পৌষকে কম্বল দিয়ে পেঁচিয়ে বুকে নিয়েছে ও। তৌসিফের মনটা খুব করে কুডাকছে। কেন যেন বারবার মনে হচ্ছে জ্বরটা সুবিধার নয়। চোখ বুঝলো তৌসিফ। সকাল থেকে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা যেন ওর মস্তিষ্কে একটু একটু করে পুনরাবৃত্তি ঘটছে। কত সুন্দর সকাল থেকে বাড়ি জুড়ে দৌড়ালো মেয়েটা। সাত সকালে বমি করার পরেও তৌসিফের বারণের সত্ত্বেও পৌষ ব্রেকফাস্ট বানালো। গত রাতে নাকি নল্লি বসিয়েছিল। আজ সকাল হতেই কাজের লোক থেকে বাইরে থেকে না নিয়ে ব্রেকফাস্ট সার্ভ করলো।
মিনুকে নিয়ে গিয়ে ডেকে বসালো ওদের সাথে। ঘ্রাণী তখন ক্ষুধা বেড়েছিল তৌসিফের। পৌষ ওর প্লেটে বড় একটা নল্লি তুলে দিল, নিজে বেড়ে খাওয়ালো তাকে। তখনও জ্বর নেই, শুধু কেটে কেটে পৌষ বলল। গলাটা জ্বলছে। তৌসিফ অরেঞ্জ জুসটা এগিয়ে দিল ওর দিকে, মুখে বলল। বমি করাতে হয়তো। হুম। বললেও জুস মুখে তুলল না পৌষ। তৌসিফ নিজেই ওর ঠোঁটের কাছে গ্লাসটা তুলে ধরলো। এক চুমুক দিতেই পৌষ বলল। তেতো এটা কি? কপালে ভাঁজ ফেলে তৌসিফ বলে। এটা তেতো না খাওয়ার বাহানা তোমার হানি, শেষ করো দেখি, মুখ খুলো। পৌষ খাবে না, জোর করেও যখন লাভ হলো না, তখন তৌসিফ নিজেই একটা চুমুক দিল। পৌষের দিকে তাকিয়ে বলল। নাও, খেলাম আমি, কোনো তেতো না এটা। 5 বছর ধরে জুস খাচ্ছি এটা, আমার কখনো তেতো লাগেনি। অসহায় চোখে তাকালো পৌষ, যা দেখে জোর করার সাহস পেল না তৌসিফ। বউটার শরীর খারাপ, একটু একটু আবার আশায় আছে তাদের। টেস্ট করাতে হবে কি জানিয়েছে তৌসিফ। কথাটা ভাবতেই ওর বুকটা কেমন যেন দুরু দুরু করে, কেমন হাত পা ঝিমঝিম লাগে। অসহ্য এক যন্ত্রণাময় অনুভূতি। তৌসিফের বহু বছরের শখ বাবা হওয়া, বাচ্চা কাচ্চা তার কাছে অতি প্রিয়। খেয়ে ওরা উঠতেই পৌষ বুয়াদের বুঝালো কি কি রান্না করতে হবে। পৌষ নিজেও এক পদ করবে। সবই ঠিক ছিল তখনও। রুমে ঢুকতেই পৌষ দেখলো তৌসিফ মনোযোগ দিয়ে কিছু পড়ছে, গোলাপি আর সাদা রঙের কিছু তার কাছে। পৌষ দূর থেকে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। কি এটা? গুড নিউজ। থতমত খেয়ে গেল পৌষ। 2 লাফ দিয়ে তৌসিফের কাছে এসে গলায় ঝুলে যেতেই তৌসিফ ওর কোমর জড়িয়ে ধরে এক হাতে। ব্যালেন্স পায় পৌষ। পিট পিট করে তৌসিফের চোখের দিকে তাকিয়ে বলে। আপনাকে সুন্দর লাগছে। তৌসিফ গভীর দৃষ্টি ফেলে তাকালো, কণ্ঠে একরাশ ভালোবাসা ঢেলে দিল অবলীলায়। জানালো লৌহ স্বরে। তোমাকে সবসময় সুন্দর লাগে বসরাত। আমার তোতা পাখিটাকে আমার কাছে বেশ লাগে দেখতে। তোমার নাক, মুখ, গলা, কান সব ভালো লাগে। তোমার প্রতিটি কথা ভালো লাগে। এই যে গলায় ঝুলে আছো, বিশ্বাস করো হানি, আমার বুকের ভেতর সুখ লাগছে। পৌষ তৌসিফের কাঁধে মুখ লুকালো। তৌসিফ ওর চুলের ভাঁজে হাত গলিয়ে দিল, শান্ত স্বরে বলল। এখন চেক করবে? ভয় লাগে তো, কেন? যদি হয়ে যায়। হলে হবে, তুমি চাও না? আপনি যেটা চান আমিও সেটা চাই। তাহলে ভয় কেন হানি? বিশ্বাস নেই তোমার আমার উপর? এই প্রশ্নের প্রেক্ষিতে মাথা তুলল পৌষ। তৌসিফের ওষ্ঠে নিজ থেকে ভালোবাসা দিল এক রত্তি। বলল। আপনি জানেন পৃথিবীতে আমার কেউ নেই, যার মা বাবা নেই তার কেউ নেই, সেই হিসেবে আমারও কিন্তু নেই। চাচারা ভালোবাসে, সবাই আদর করে, হেমু ভাই থেকে নিয়ে ছোট্ট ইনি মিনিও আমাকে ভালোবাসে, আমিও ওদের ভালোবাসি। আমার ভাই বোনদের ভালোবাসা অর্থহীন, কিন্তু চাচাদের বুঝি না। আচ্ছা, ইনি মিনি বা পিহা যদি আমার জায়গায় হতো, তাহলে কি এভাবে বানের জলে ভাসিয়ে দিত না? আমি কেন সবাই জানে দিত না। শুধুমাত্র পৌষ এতিম বলে দিয়েছে, ভেবেছে বড়লোক মানুষ টাকা দিয়ে সুখী রাখবে আমাকে। এটা কিন্তু নিজেদের ক্ষেত্রে ভাবতো না। এখানে আপনি আমাকে যদি এতটা ভালো না বাসতেন, তাহলে আজকের পৌষরাত এভাবে আপনার বুকে থাকতো না। ঠেলায় পড়ে সংসার ঠিকই করা হতো, কিন্তু সুখ তো পেতাম না। আপনার ভালোবাসার কাছে মরণ আমি কৃতজ্ঞ থাকবো। আর আপনি কিনা জিজ্ঞেস করলেন বিশ্বাস করি কিনা। তৌসিফের মনে হলো ওর কণ্ঠনালী কেউ চেপে ধরেছে। পৌষের মনে অসংখ্য প্রশ্ন, যার উত্তর তৌসিফ এখন দিতে চায় না। শুধুমাত্র ওর চাচাদের এই সিদ্ধান্তের জন্য তৌসিফ এটাও চায় না পৌষ যাক ওই বাড়িতে। চাচারা স্বার্থ তো দেখেছে, নিজেদের মেয়ে হলে অবশ্য দেখতো না, কিন্তু এখানে সবচাইতে বড় হাত তো ছিল তৌসিফেরই। ও জানে পৌষ এখন সত্যি মিথ্যে যাই জানুক না কেন তৌসিফকে ছাড়তে পারবে না। সেই ভয় তৌসিফ কোনো কালিক পেত না। মাঝপথে আদিত্যের সাথে ঘটা ব্যাপারটা ওর আড়ালে ছিল। তৌফিক যে কাজটা ইচ্ছে করে করেছে সেটাও জানে তৌসিফ, তবুও দাঁতে দাঁত চেপে হজম করেছে ব্যাপারটা। তৌসিফ পৌষের কপালে কপাল ঠেকালো, বিমুগ্ধ চাহনি দিয়ে জিজ্ঞেস করলো। আমাকে বিয়ে করে পস্তাচ্ছ না তো? পৌষ ফিক করে হেসে ফেললো, ঘাড় নাড়িয়ে মাথা চাকালো। তৌসিফের গাল চেপে ধরে চটাস করে গালে চুমু দিয়ে বলল। পাগলা কুত্তায় কামড়িয়েছে আমাকে? না তো, তাহলে পস্তাবো কেন? আমার জামাই হলো নাম্বার 1 শাকিব খান। বলি না এটা আমি? বলুন কেন বলি? কারণ আপনাকে ভালোবাসি। তাই বলে শাকিব খান? হ্যাঁ তো, কেন ভালো লাগে না? ওহো বসরাত, ভালো উদাহরণ দিতে।
ওমা, কাকে টেনে আনবো উদাহরণ দিতে? শাকিব খান খালি ছিল, তাই তাকে টেনে আনলাম। খালি ছিল মানে? বউ নাই একটাও, তাই সে ফ্রি। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি এত দুষ্ট হানি? মোটেও দুষ্টু না আমি। আচ্ছা, এবার বলো ভালোবাসো। হায় কপাল, ভালোবাসি এটা কেন বলবো? আপনি হলেন আমার কলিজার টুকরো জামাই। ছাই দিয়ে কই মাছ ধরা গেলেও জামাই ধরা যায় না। আপনি আমার ধরা খাওয়া জামাই। জানের জান, পরাণের পরাণ, আমার কুতু, আমার কুতু কুতু লুতু পুতু 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 জামাই আপনি। এই দেখুন আমার বুক ভরা কত ভালোবাসা আপনার জন্য। সারাক্ষণ বুকটা শুধু তৌসিফ তালুকদার বলে ডাকতে থাকে। এত ধমকাই থামেই না। এক নাগাড়ে কথাগুলো পড়ল পৌষ, শুনল তৌসিফ। অতঃপর পৌষকে আস্তে করে বিছানায় নামিয়ে বলল, তোমার এত ভালোবাসা শুনে এখন ভালোবাসা পাচ্ছে আমার। ধুর মিয়া, দরজা আটকে তৌসিফ জানালা আটকে দিল। পৌষ উঠে দৌড় দেওয়ার আগেই ধরা খেলো কারো হাতে। বন্ধ ঘরটা থেকে কুটকুট করে হাসির শব্দ আসছে। এই প্রথম সেই হাসির সাথে যোগ দিয়েছে পুরুষ স্বরে কারো হাসি। দুটো হাসির শব্দ এক হয়ে সারা ঘরে যেন প্রাণ ছড়ালো। সুখী স্বাচ্ছন্দ্যে থাকা এক দম্পতি, যাতে ঝুলিতে সুখের অভাব নেই। কিটটা এনে তৌসিফের হাতে দিল। বিরক্ত হয়ে বিছানায় বসলো পৌষ। এটা নিয়ে পরপর 4 বার হলো। প্রথমবার দাগ উঠলেও আর ওঠেনি। তৌসিফ চতুর্থটা দেখেও হতাশ হলো না। বান্দার ধৈর্য আছে বলতে হবে। পৌষের হাতে পঞ্চমবারের মতো কিট দিয়ে বলল, এটাই লাস্ট, প্রশ্নে ওঠে না। প্লিজ হানি। একটুও না। পেটে আমার বাচ্চা নেই, শুধুমাত্র নারী ভুঁড়ি আছে। হ্যাঁ, একবার আর। মাফ করুন ভাই, দয়া করুন, বিরক্ত লাগছে তো। শেষবার তো তোতা পাখি। চোখে মুখে চরম কাতরতা দেখা গেল তৌসিফের। পৌষ শ্বাস ফেলে বলে উঠল, কিছু নেই পেটে আর, একদম খালি। বলতে দেরি তৌসিফ ওর মুখ চেপে 1 গ্লাস পানি গিলিয়ে দিল। 5 মিনিট থম ধরে বসে রইল পৌষ। পানি খাওয়ার পর থেকে মনে হচ্ছে ওর শরীরটা কেমন যেন খারাপ লাগছে। তবুও তৌসিফের মন রাখতে ঢুকলো ওয়াশরুমে। পৌষ এবার নিজেও চাইলেও যেন পজিটিভ হয়, কিন্তু আফসোস এবারেও ফলাফল শূন্য। পৌষ ভাবলো লোকটার কষ্টের কথা। ফিরে এসে হতাশা ঢেলে দিল তৌসিফের হাতে। তৌসিফের চোখ মুখ দেখে অবশ্য কিছু বোঝা যায় না। পৌষ ওর বুকে মাথা রেখে বলে, আল্লাহ দিলে হবে। হুম, কয়টা বাবু লাগবে আমাদের? 4টা। 4টা কম হলো তো। তাহলে তুমি বলো। টুইন টুইন করে 3 বারে হলে 6টা হবে। অনেকগুলো বাবু থাকলে আমি ওদের সাথে অনেক কথা বলতে পারবো। হুম। তৌসিফের কপালে ভাঁজ দেখা গেল। পৌষের কপালে হাত রাখতেই দেখলো অসম্ভব গরম হয়ে আছে। ওকে কিছু বলার আগেই চোখ মুখ লাল করে বমি করে দিল পৌষ। এমার্জেন্সি টেস্ট করিয়ে ডেঙ্গু ধরা পড়লো। অবস্থা হঠাৎ করেই কেমন যেন বেশি খারাপ হয়ে গেল। ভর্তি রাখা হলো পৌষকে। ওর কিছু মেডিকেল রিপোর্টের জন্য হেমন্তকে ফোন করে তৌসিফ। তখনই শুনতে পায় শ্রেয়া পা পিছলে পড়ে গিয়েছে। পৌষ শুনতেই ছটফট করে উঠল। ফোন ধরেছিল জ্যৈষ্ঠ। ও জানালো বাসায় কেউ নেই। অগত্যার চৈত্র আর জ্যৈষ্ঠ রিপোর্ট খুঁজে নিয়ে আসছে। পৌষের বমি বেড়ে গেল হঠাৎ। স্যালাইন দিতেই কেটে যাচ্ছে মেয়েটা। কি থেকে কি হচ্ছে মাথায় ঢুকছে না তৌসিফের। ও শুধু পৌষের হাত ধরলো। ভেজা চোখে দেখলো পৌষকে। ডাকলো করুণ স্বরে, হানি। বাসায় যাব। হ্যাঁ, যাবো তো। আজ থাকতে হবে। না না না, প্লিজ আমাকে নিয়ে চলুন, ভালো লাগছে না। কোনো মতে কথাটুকু বলেই জ্ঞান হারালো পৌষ। তৌসিফ যেন দিক বেদিক শূন্য হলো। ডাক্তারদের দিকে তাড়াহুড়ো করতে লাগলো। ওর চিল্লাপাল্লাতে অবশ্য ডাক্তাররা তাড়াহুড়ো করলো। চৈত্র আর জ্যৈষ্ঠ ফাইল আনতেই দেখানো হলো ডক্টরকে। এদিকে একাধারে তৌসিফের ফোন বেজে যাচ্ছে। রিসিভ করতেই কপাল কুঁচকে গেল তৌসিফের। ওর জাহাজ শিপমেন্ট করে মাদক দ্রব্য পাচার করা হয়েছে। তৌসিফ যেন আকাশ থেকে পড়লো। মামলা করা হয়েছে। 1 নাম্বার আসামি স্বয়ং তৌসিফ তালুকদার। ওপাশ থেকে সমান তালে বলে যাচ্ছে। তৌসিফ ফোন কাটলো। অন্যরা কল করছে ওকে। এক মুহূর্ত থমকে গেল তৌসিফ। আগের হলে কথা ছিল না, কিন্তু এখন তো ওর একটা পৌষরাত আছে। চোখ বুজে নাই তৌসিফ। ও জানে সরাসরি অ্যারেস্ট হবে এখন। এই কাজ যেই করেছে বুঝে শুনে করেছে। দল করা ছেড়েছে ও বহু আগে। সেই ক্ষমতা কোনোভাবেই দেখাতে চায় না তৌসিফ। হসপিটালে থাকা যাবে না কোনোভাবেই। এক মুহূর্তে সবটা পরিকল্পনা করে নেয় তৌসিফ। ডক্টরের কেবিনে ঢুকে সোজা জানায়, সাথে নার্স পার্মানেন্ট দিন। কোনো প্রকার ত্রুটি চাই না। টাকা কথা বলে, এটা অবশ্য সত্যি। এই যে টাকা দিয়ে বউকে চিকিৎসা করাচ্ছে তৌসিফ। পৌষ শুধু বমি করছে আর তৌসিফকে চাইছে।
কেন যে এত কাঁদছে তৌসিফ বুঝে উঠতে পারছে না। ওকে বুকে নিয়ে বসে আছে। ওইদিকে সমান তালে ওর লোকজন পুলিশের দিকটা সামাল দিচ্ছে। তৌফিক আর তৌহিদও ব্যস্ত ভাইকে নিয়ে। তারা বারবার পালাতে বলছে, কিন্তু তৌসিফ বউ ছেড়ে নড়বে না। বুকে থাকা অর্ধচেতা পৌষ বলে উঠল, পানি। পানি। তৌসিফ একটা বলেই পাশ থেকে গ্লাস ভর্তি পানি নিল। পৌষের ঠোঁটে চেপে দিতেই পুরো গ্লাস খেলো। তৌসিফ জিজ্ঞেস করলো, আর একটু খাবে? আর এক গ্লাসের অর্ধেক পানি খেলো পৌষ। গলা শুকিয়ে কাট তৌসিফের। নিজে বাকিটুকু গিলে নিতেই পৌষ কাতরায় ওর বুকে বসে। পৌষকে বুকে নিয়ে চিৎকার করে নার্সকে ডাকে তৌসিফ। নার্স দুজন ছুটে আসে। পৌষকে তৎক্ষণাৎ ইঞ্জেকশন পুশ করা হলেই ও ঘুমিয়ে যায়। তৌসিফ ওর কপালে চুমু খায়, গালে চুমু খায়। সকলের আড়ালে চোখ ছাপিয়ে 2 ফোঁটা পানি পড়ে। কানে মুখ লাগিয়ে বলে, তোমার তৌসিফ খারাপ কাজ করেনি পৌষরাত। আমার জান, আমার উপায় নেই এখন। আমি যদি না যাই তাহলে বাসায় চলে আসবে ওরা। তোমাকে তখন জঘন্য পরিস্থিতিতে পড়তে হবে। ভরসা রেখো, আসবো আমি, ফিরে আসবো তোমার হয়ে। তোমার প্রেম সুধা পাওয়া আমার আজও বাকি। তৌসিফ কালো হুডি লাগিয়ে বেরিয়ে গেল। সময়টা তখন সন্ধে। বাইরে তুমুল বৃষ্টি শুরু হলো। তৌসিফের গাড়ি রওনা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। মাথায় এক ভোঁতা যন্ত্রণা নিয়ে চোখ খোলে পৌষ। এদিক ওদিক তাকিয়ে খুঁজে চলে তৌসিফকে। দুর্বল হয়ে ডাকেও 2 বার, সারা শব্দ নেই। নার্স 2 জন ওকে মেডিসিন দিতে চাইলেই পৌষ ছিটমিট করে ওঠে। কোনো মতে উঠে দাঁড়ায়। টলতে টলতে মিনুকে ডাক দিতে নিলেই মিনুর চিৎকার শোনা যায়। ড্রয়িং রুমে তাকায় পৌষ। টিভিতে দেখা যাচ্ছে তৌসিফকে। পৌষ বুঝে ওঠে না। হেডলাইনে উঠে আছে, মাদকদ্রব্য পাচারে ধরা খেয়ে চট্টগ্রাম পালাতে গিয়ে আটক সাবেক মন্ত্রী এবং বিশিষ্ট ব্যবসায়ী তৌসিফ তালুকদার। পৌষ ঠিক এটাই দেখলো। সাংবাদিকও এটাই বলছে। মৌমাছির মতো তৌসিফের চারপাশে মানুষ, যারা ওকে ছাড়বে না পুলিশের হাতে। হাতে হ্যান্ডক্রাফট তোলার সাহসও হয়নি পুলিশের। পৌষ সেই মানুষটার দিকে তাকিয়ে ঢলে পড়ে মাটিতে। তীব্র হাহাকার করে ওঠে বুকটা। মাথাটা গিয়ে ঠেকলো ঠিক সেলফের কোনায়। রক্তের স্রোত বইল সেখান দিয়ে। অস্পষ্ট স্বরে শোনা যায়, আপনি কোথায়? শরৎটা তাদের ভালো গেল না। তীব্র প্রেমের পাতা ঝরল। সুখের মাঝে কালো একটা দাগ পড়ল। যে দাগ থেকে এত সুন্দর চাঁদ মুক্তি পেল না, সেই দাগ বুঝে তৌসিফ পৌষকে ছাড়ে? অসীম প্রেমেই তো জানা হবেই। পৌষের কপালের সুখগুলোর বড়ই দাপট। মন চাইলে থাকবে, নাইলে নাই। সুখেরা এখন ছুটিতে। তারা পৌষের আঁচলে আসবে না, ধরা দেবে না এই ছটফটে আদর পাগল মেয়েটাকে। আপনাকে চেয়েছিলাম আমি এক কুয়াশা জড়ানো ভোরে, তীব্র রোদের খড়খড়ি তাপে, শরৎকালের সেই বাতাসে যা বিষাদ উড়িয়ে আনে। সেই প্রেম সুধা একবার পানে যে প্রশান্তি নেই। দেখা বারবার, দেখা আবার হোক, মিলন আবার ঘটুক, হয় এপারে না হয় ওপারে। আরেকটিবার প্রেম সুধা পান করা হোক। হাতে হাত রেখে অতলে হারিয়ে যাওয়া হোক।